বন্ধুরা, প্রবাসী গল্পের আসরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। 2025 আপনাদের সকলের খুব ভালো কাটুক, আনন্দময় হোক প্রতিটি মুহূর্ত। আর এই মুহূর্তগুলোয় আপনারা আমাদের পাশে থাকুন, আপনাদের মতামত জানান, আমাদের সমৃদ্ধ করুন। আজ শুনবেন সেই সময় ধারাবাহিকের পর্ব 7। গল্প পাঠে আমাদের বন্ধু মৌসুমী। শুরু হচ্ছে সেই সময়। বিন্দুবাসিনী ঠাকুর ঘরের মেঝেতে আঁচল ছড়িয়ে শুয়ে আছে। সারা বাড়ি নিস্তব্ধ। বেলা এখন 3 প্রহর। বাড়ির সকলে এই সময়ে খেয়ে দিয়ে ঘুমোয়। নিচতলার দাসদাসীদের কোলাহলও এখন কিছুক্ষণের জন্য শান্ত। বাইরে রাস্তায় ঠাঠা পোড়া রোদ্দুর, লোকজন বেশি হাঁটে না, গাড়ি ঘোড়াও কম। মাঝে মাঝে কাকের কা কা আর চিলের চিহিহিতে শুধু স্তব্ধতা একটুখানি চির ধরে। ঠাকুর ঘরের একটা জানলা খোলা, তা দিয়ে হাওয়া আসছে হু হু করে। আর সেই জানলার ওপর বসে দুটো কাক এক মনে দেখছে বিন্দুবাসিনীকে। তারা খুব চিন্তিত ভঙ্গিতে কিছু একটা আলোচনা করছে পরস্পরের সঙ্গে। আমরা কাকের ভাষা জানি না, কিন্তু তারা যে বিন্দুবাসিনী সম্পর্কেই কথা বলছে তাতে কোনো সন্দেহ নেই। এই মেয়েটিকে কদিন আগেও তারা কত উচ্ছলা চঞ্চলা দেখেছিল। আজ সেই মেয়েটি একা মাটিতে শুয়ে আছে অশ্রু সজলা হয়ে। আজ বিন্দুবাসিনীর একা থাকবারই দিন। আজ একাদশী। এর আগেও তো কত একাদশী গেছে। 9.5 বছর বয়সে বিধবা হওয়ার পর থেকে বিন্দুবাসিনী নিয়মিত একাদশী করে আসছে। খিদের জন্য তার কষ্ট হয় না। একাদশীর দিন না খেয়ে থেকেও সে তার বোনেদের সঙ্গে দৌড়াদৌড়ি করে কত রকম খেলা খেলেছে। সকাল বিকেলে মাথা দুলিয়ে দুলিয়ে মুখস্থ করেছে পড়া। মায়ের কাছে সে জাঁক করে বলেছে, একদিন কেন, আমি 7 দিনও উপোস দিতে পারি মা। তুমি দেখতে চাও? আগেকার দিনে মুনি ঋষিরা বছরের পর বছর না খেয়ে তপস্যা করত। মহাভারতের অম্বাও এরকম তপস্যা করেছিল। মা হেসে বলতেন, মেয়ে আমার একেবারে গুরু ঠাকুর, কথায় কথায় বেদ পুরাণের তুলনা। বিন্দুবাসিনীর পরের বোন কুন্দমালার তখনও বিয়ে হয়নি। সে বলতো, তুই কার জন্য তপস্যা করবি রে সেজদি? মা বলতেন, তুই চুপ কর কুন্দ, পরের জন্মে আমাদের বিন্দু শিবের মতন স্বামী পাবে। বিন্দুবাসিনী বলতো, রক্ষে করো, আমার আর পরের জন্মে শিবের মতন স্বামী দরকার নেই, আমি পরের জন্মে পুরুষ মানুষ হব। কুন্দমালা আর বিন্দুবাসিনী পিঠোপিঠি বোন, কথায় কথায় টক্কর লাগতো। সে একদিন বলেছিল, জানো মা, প্রত্যেক একাদশীতে সেজদি 5 পুকুরে 3-4 বার ডুব দিয়ে আসে। সেজদি ডুবে ডুবে জল খায়। বিন্দুবাসিনী রাগ করে বলেছিল, কি অখাদ্য কথা! 5 পুকুরে শ্রী ভদ্দর গাড়োয়ান গরু মোষ চান করায়, আমি সেই জল খেতে যাব? ওয়াহ! মা বলেছিলেন, তুই থাম তো কুন্দ, করে রারি, একাদশীর দিন জল খাবে কি? ও কথা শুনলেও অকল্যাণ হয়। কুন্দমালা বয়সের তুলনাতেও বেশি ছেলে মানুষ। বৈধব্যের দুঃখ সে ঠিক বুঝতো না। শ্বশুরবাড়ি নামক একটা অচেনা জায়গায় থাকবার বদলে দিদি যে আবার বাবা মায়ের কাছে ফিরে এসেছে, এটাকে সে একটা সুখের বিষয় জ্ঞান করত। সে বলেছিল, এমন একাদশী আমরাও করতে পারি মা। পরের দিন দিদির কত খাতির, কত রকম মেঠাই, সন্দেশ, পেস্তার শরবত। বিধুশেখর জায়া হেসে ফেলে কুন্দর মাথায় একটা চাপড় মেরে বলেছিলেন, এই মেয়েটা আমার একেবারে হাবা। পরক্ষণেই তার চোখের কোণে অশ্রুবিন্দু চিকচিক করে ওঠে। বিন্দুবাসিনীর দিকে তাকিয়ে তিনি দীর্ঘশ্বাস গোপন করেন। কুন্দমালাকে বৈধব্য যাতনা সহ্য করতে হয়নি। যথাসময়ে তার বিয়ে হয় উত্তরপাড়ার জমিদারদের বাড়িতে। সেখানে গিয়ে সে সব সময় মায়ের কাছে আসবার জন্য কান্নাকাটি করত। দয়ালু শ্বশুরকে জপিয়ে সে চলেও এসেছিল বেশ কয়েকবার। তারপর তার 12 বছর বয়সে তাকে পাকাপাকি ভাবে চলে যেতে হলো, এবং 4.5 মাস ধরে জমিদার গিন্নি সাজবার প্রাণপণ চেষ্টা করে সে হঠাৎই মরে গেল একদিন। বছর ঘুরতে না ঘুরতেই তার সৌভাগ্যবান স্বামী প্রচুর যৌতুক সমেত আরেকটি অষ্টম বর্ষীয়াকে ঘরে আনলো।
পৃথিবী থেকে একেবারে বিলীন হয়ে গেছে কুন্দমালা। বিন্দুবাসিনীকে তার বৈধব্যকে কখনো গ্রাহ্য করেনি। ছোটখাটো জিনিস থেকেই সুখ খুঁজে নেবার একটা প্রবণতা ছিল তার স্বভাবের মধ্যে। তার চরিত্রের নির্মল তেজস্বিতার জন্য কেউ কখনো খবরদারি করেনি তার ওপরে। কিন্তু হঠাৎ কি হলো, যেন একদিন সহসা ঘুম ভেঙে জেগে উঠে তার বাড়ির লোক আবিষ্কার করলো সে আর বালিকাটি নেই, সে এখন স্ত্রীলোক। আর সেই জন্যই সে এখন থেকে আর ইচ্ছে মতন চলাফেরা করার স্বাধীনতা পাবে না, এমনকি এই বাড়ির মধ্যেও না। বিধবা হবার বছর তিনেক বাদে বিন্দুবাসিনী একবার ভয় পেয়েছিল, যেদিন সে রক্ত দর্শন করে। রজস্বলা হওয়ার ব্যাপারটা সে জানতো না, জানবেই বা কি করে। সাধারণত বিবাহিতা বালিকাদের বয়স্থা ননদ ভাজরাই ওইসব গূঢ় কথা জানিয়ে দেয়। বিন্দু তো ওদের সঙ্গে থাকেনি। ভয় পেয়ে বিন্দুবাসিনী লুকিয়েছিল নিজের ঘরে, ভেবেছিল তার কোনো কঠিন অসুখ হয়েছে, এবার কুন্দমালার মতন সেও মরে যাবে। টানা ১.৫ দিন বিন্দুবাসিনী ঘরের বার হয়নি। শেষ পর্যন্ত তার মায়ের কানে খবর যায়। বৃহৎ সংসার, সৌদামিনীর সঙ্গে তার সন্তানদের প্রতিদিন দেখাও হয় না। স্বামীর সেবাতেই তিনি ব্যস্ত থাকেন, সন্তানদের তত্ত্বাবধানের ভার দাসদাসীর ওপর। খবর পেয়ে তিনি এসে মেয়েকে এক পলক দেখেই আসল ব্যাপারটি বুঝেছিলেন। বিন্দুবাসিনীর পিঠে হাত বুলিয়ে তিনি বলেছিলেন, পাগলি আমার, এই জন্য বুঝি নাওয়া খাওয়া বন্ধ করে শুয়ে থাকতে হয়? এতে ভয়ের কি আছে? মেয়ে মানুষের অমন হয়। ভগবান মেয়ে মানুষদের যেমন ভাবে করেছেন তেমনি তো হবে। যে মেয়েরা স্বামীকে ভালো করে চিনবার আগেই বিধবা হয়, ঋতুমতী হয় তারাও। প্রকৃতিরই এমন আশ্চর্য বিধান। সেদিন থেকে বিন্দু মেয়ে মানুষ হয়েছিল, কিন্তু স্ত্রীলোক হয়নি। কেননা তখনও খর্ব করা হয়নি তার স্বাধীনতা। তারপরেও সে পুকুর পাড়ে গিয়ে গাছে চড়েছে, ভর দুপুরবেলা ভূততাড়ানি খেলা খেলেছে, আবার পুঁথিপত্র নিয়ে আচার্য মশাইয়ের কাছে পাঠ নিতেও গেছে। মা কখনো বড়জোর সস্নেহ ভর্ৎসনায় বলেছেন, অত আর দস্যিপানা করিস না বিন্দু, মেয়ে মানুষের একটু নরম সরম হতে হয়। আদালতে বেরোবার মুখে কিংবা ফেরবার সময় বিধুশেখর কতদিন দেখেছেন সিঁড়ি দিয়ে দুদ্দার করে নেমে যাচ্ছে বিন্দুবাসিনী, কিংবা নিচের দালানে বসে গঙ্গানারায়ণের সঙ্গে তর্ক করছে। তিনি সকৌতুকে হেসেছেন। বিন্দুবাসিনী তার পিতার মুখে কখনো কঠোর কথা শোনেনি। মাত্র সেই এক শনিবার সবকিছু ওলটপালট হয়ে গেল। আচার্য মশাই বললেন তিনি আর বিন্দুবাসিনীকে পড়াবেন না, কারণ বিন্দু স্ত্রীলোক হয়ে গেছে। বিন্দু পরে হিসেব করে দেখেছে, সেই দিনটিতে তার বয়স হয়েছিল ১৪ বছর ৭ মাস ১১ দিন। ঠিক ১৪ বছর ৭ মাস ১১ দিনের দিনই এই দুনিয়ায় সব মেয়েরা স্ত্রীলোক হয়ে যায়। সেই রাতে বিধুশেখরও গম্ভীরভাবে বলেছিলেন, মা বিন্দু, তুমি আর নিচতলায় যখন তখন যেও না। পণ্ডিত মশাইয়ের কাছে তোমার আর পাঠ নেবারও দরকার নেই, তাতে লোকাপবাদ হবে। ভগবত পাঠ করতে শিখেছ, চণ্ডী শিখেছ, তাই যথেষ্ট। এখন বড় হয়েছ, এবার জনার্দনের পাদপদ্মে মন দাও। রাগে অভিমানে বিন্দুবাসিনীর ইচ্ছে হয়েছিল নিজের শরীরটাই কুটি কুটি করে ছিঁড়ে ফেলতে। সে কেন স্ত্রীলোক হলো? ঈশ্বর কেন এত নিষ্ঠুর যে তার বয়স বাড়িয়ে দিলেন? বিধুশেখরের মুখের কথাই আদেশ। পরদিনই বিন্দু দেখল তার ঘর থেকে সব বইপত্র উধাও হয়ে গেছে। কয়েক খণ্ড মহাভারতের হাতে লেখা পুঁথি আর শ্রীরামপুরে ছাপা কিছু বাংলা সংস্কৃত বই সংগ্রহ করেছিল বিন্দু। সেগুলি ছিল তার প্রাণাধিক প্রিয়। সেগুলো হারিয়ে সে যেন নিঃস্ব হয়ে গেল। বিধুশেখরের নীতিজ্ঞান অতি কঠোর। কুলশ্রেষ্ঠ কলিন ঘরে জন্মেও তিনি একাধিক দ্বার পরিগ্রহ করেননি। সন্ধেবেলা ল্যান্ডো হাঁকিয়ে তিনি বার্যসিত সংসর্গের জন্য বের হন না কোনোদিন। আবাল্য শহীদ রামকমল সিংহ কয়েকবার কূটকৌশল করেও পারেননি বিধুশেখরকে তার স্ফূর্তিস্থানে নিয়ে যেতে। অবশ্য বিধুশেখরও পারেননি রামকমলকে পণ্যা রমণী গমন থেকে নিবৃত্ত করতে। দুই বন্ধুর ব্যক্তিত্বে বৈপরীত্য অনেক। রামকমল সিংহ দুর্বল ও উদার, বিলাসী ও পরনির্ভরশীল।
তার সবচেয়ে বেশি নির্ভরতা ভাগ্যের ওপরে। অপরদিকে বিধুশেখর তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ও হিসেবি। তার ললাট ও চিবুকে রয়েছে আত্মবিশ্বাসের ধারালো রেখা। খাদ্য পানীয় অসংযমের জন্য রামকমলের শরীর ও মধ্য বয়সে পৌঁছবার আগেই শিথিল ও মেদবহুল। বিধুসাগর জীবনে কখনো সুরা স্পর্শ করেননি এবং তার ঋজু দীর্ঘ শরীরখানি এখনো তলোয়ারের মতন ঝকঝকে। সুরার কারণেই বিধুশেখর রামমোহন রায়ের ওপর চটা। রামমোহন সুদূর ইংল্যান্ডে দেহ রক্ষা করার পরই এদেশে তার নামে অনেক শোরগোল ওঠে। জীবিতকালে যারা রাজার বিরোধী ছিল তারাও অনেকে এখন মত বদলে নিয়েছে, কিন্তু বিধুশেখর তার মতবাদ থেকে এখনো টলেননি। কোনো মজলিসে রামমোহনের প্রসঙ্গ উঠলে সবাই যখন তার প্রশস্তি শুরু করে, তখনও বিধুশেখর জিভে আফসোসের শব্দ করে বলেন, কিন্তু রাজা ভদ্র সমাজে মদের স্রোত বহায়ে দেওয়াটা ভালো করলেন কি? আমার বিবেচনায় শিক্ষিত ব্যক্তিদের এই মতো ব্যবহার উচিত হয় না। রাজা নিজে সিয়ানা ছিলেন, অল্প পানে সংযম রক্ষা করতেন, কিন্তু অপরে তাহা পারে কি? রাজা ফেসিয়ান চালু করে দিলেন, এখন দেখো পথে পথে মুক্ত কচ্ছ মাতালরা গড়াগড়ি যায়। রামকমল এসব শুনে হাসতে হাসতে বলেন, বিধু, তুমি তো এ রসের মর্ম বুঝলে না। একদিন না হয় বোতল টেনে গড়াগড়ি করেই দেখো না, দেখবে তাতেও সুখ আছে। হাত নেড়ে রামকমলের কথাটা নিতান্ত তুচ্ছভাবে অগ্রাহ্য করে বিধুশেখর অপ্রসন্ন মুখে বলেন, তোমরা যত ইচ্ছে রাজার গুণগান করতে চাও করো, আমি তাকে সমর্থন করতে পারি না। সংস্কৃতকে হেয় করে রাজা যে ম্লেচ্ছ বিদ্যা চালু করে গেলেন, তার ফল ভালো হবে বলতে চাও? দুপাত ইংরেজি পড়েই ছেলেগুলান বাপ পিতমের অবাধ্য হয়ে যাচ্ছে। কি কুক্ষণেই যে রাজার সঙ্গে এই খরগোশটার বন্ধুত্ব হলো। অন্য একজন তখন বলেছিল, বিধু ভায়া, ওই ইংরেজির জন্য তুমিও তো বিলক্ষণ 10 টাকা উপায় করছো। কয়েক বছর আগে আদালতে সরকারিভাবে ফার্সির বদলে ইংরেজি চালু হয়েছে। বিধুশেখর ফার্সিতে কৃতবিদ্য ছিলেন, ইদানিং এক ফিরিঙ্গি শিক্ষক রেখে কাজ চালানো গোছের ইংরেজি শিখে নিয়েছেন। এত গরমিল সত্ত্বেও কোনো এক অনির্দিষ্ট কারণে বিধুশেখর ও রামকমলের মধ্যে এক গভীর অন্তরের টান রয়েছে। সুখে সংকটে আপদে আহ্লাদে দুজনে সবসময় পাশাপাশি থাকেন। বিষয়কর্মের ব্যাপারে বিধুশেখরের পরামর্শ ছাড়া রামকমল এক পা চলেন না। সমবয়সী হলেও রামকমলের প্রতি বিধুশেখরের ব্যবহার অনেকটা অনুজের মতন। অনেকদিন আগে বারাণসী থেকে আগত এক জ্যোতিষী বলেছিল রামকমল সিংহ অল্পায়ু হবেন। সেই জ্যোতিষী উক্ত নির্দিষ্ট সময়সীমা পার হয়ে এসেও রামকমল এখনো বেঁচে পড়তে আছেন, কিন্তু একটা শিরশিরে মৃত্যু ভয় প্রায়ই তার বুকে ধাক্কা মারে। সেই জন্য তিনি আগে থেকেই বন্ধুকে বলে রেখেছেন, আমি চক্ষু মুদলে তুই তো আমার সংসারের ভার লবি বিধু, যে কদিন আছি তোর বকলমাতেই আছি। সত্যই রামকমলের সংসারের বিলি ব্যবস্থার ভার অনেকদিনই বিধুশেখরের হাতে। সিংহ বাড়িতে কোনো দাস দাসী চুরি করা ধরা পড়লেও সালিসির জন্য বিধুশেখরের ডাক পড়ে। বিধুশেখরের এমন অভ্যেস হয়ে গেছে যে সময় পেলে তিনিও ও বাড়িতে চলে যান। ও বাড়ির বৈঠকখানায় তার জন্য পৃথক আলবোলা রাখা আছে। তার স্ত্রী সৌদামিনী মাঝে মাঝে অনুযোগ করেন, তুমি তো বন্ধুর সংসার নিয়েই মেতে আছো, নিজের সংসারের ভালো মন্দ কিছুই দেখো না। এ অনুযোগ অসত্য। নিজের সংসারের প্রতিও যে বিধুশেখরের তীক্ষ্ণ নজর আছে তার প্রমাণ তিনি দেন সঠিক সময়। যেমন বিধবা কন্যা বয়স্থা হয়েছে বলে একদিনেই তার যথেচ্ছ ঘোরাঘুরি এবং পড়াশোনা বন্ধ করে দিলেন। বিধুশেখর নিজে নির্দেশ দিয়েছেন, একাদশীর দিন বিন্দুবাসিনী যেন কোনো অব্রাহ্মণের মুখ না দেখে। বাড়ি ভরা দাস দাসী, বাইরের লোকেরও সবসময় আনাগোনা, সেই জন্য ওই দিনটা সর্বক্ষণ ওর পক্ষে ঠাকুর ঘরে থাকাই শ্রেয়। আগে কখনো বিন্দুবাসিনীর এমন খিদে পায়নি, এত তেষ্টা পায়নি। ক্ষুধা তৃষ্ণা ছাড়িয়েও তার শরীরে জ্বলতে থাকে রাগ। সেই রাগে তার চোখ দুটি বন বিড়ালির মতন ঝকঝক করে। একাদশীর দিন বিন্দুবাসিনী আগে পড়াশোনা নিয়ে ভুলে থাকতো। বিশেষত এই দিনটি ছিল
মুগ্ধবোধ মুখস্থ করার পক্ষে আদর্শ। কঠিন ব্যাকরণের নিয়মের মধ্যে মন নিবিষ্ট রাখলে মন আর অন্য কিছু চিন্তা করার সুযোগ পায় না। এখন বিন্দুবাসিনীর সারা দিন ব্যাপী এক আগ্রাসী শূন্যতা। গঙ্গানারায়ণও আর সেই দিন থেকে বিশেষ আসে না। শিবরাম আচার্যের কাছে সেও পাঠ নেওয়া বন্ধ করেছিল। তারপর আচার্য মশাই তো পাকাপাকি ভাবে চলে গেলেন শ্রীরামপুরে। কখনো সখনো গঙ্গানারায়ণ এলেও নিচতলা থেকে ওপরে ওঠে না। এ বাড়িতে তার অবারিত দ্বার। সে কি ওপরে এসে দেখা করে যেতে পারে না বিন্দুবাসিনীর সঙ্গে? অকৃতজ্ঞ। এখন সে তার সহপাঠী বন্ধুদের নিয়েই মত্ত। অথচ এক সময় লাজুক মুখচোরা ছিল। বিন্দুবাসিনী ছাড়া আর কারোর সঙ্গে ভালো করে মিশতেই পারতো না। আজকাল সে নিশ্চয়ই লুকিয়ে চুরিয়ে মদ খায়, তাই ভয়ে বিন্দুবাসিনীর কাছে আসে না। বিন্দুবাসিনী সংবাদ প্রভাকরে পড়েছিল হিন্দু কলেজের সব ছাত্রই নাকি ইদানিং মদ খেয়ে দেখানো পানা করে। অথচ গঙ্গানারায়ণ বিন্দুবাসিনীকে ছুঁয়ে শপথ করেছিল যে সে কখনো সুরাপান করবে না। না রাখতে পারলে তেমন শপথ করা কেন? বিন্দুবাসিনী তককে তককে আছে। গঙ্গানারায়ণকে একদিন না একদিন তো সামনাসামনি পাবেই। সেদিন সে গায়ের ঝাল ঝেড়ে নেবে। গঙ্গানারায়ণ আগে বিন্দুবাসিনীর সঙ্গে তর্ক করত। এখন মাঝে মাঝে সে এ বাড়িতে এসে বিধুশেখরের সঙ্গে তর্কযুদ্ধে মাতে। এখন তার মুখে দিব্যি বল ফুটেছে। রামকমল সিংহকে সে অতিরিক্ত সমীহ করে বলে তার সঙ্গে প্রাণ খুলে কথা বলতে পারে না। কিন্তু বিধুশেখরের সঙ্গে বাল্যকাল থেকেই তার খুব সহজ সম্পর্ক। বিধুশেখর একসময় নিজের মেয়েদের সঙ্গে গঙ্গানারায়ণকে বসিয়ে কত স্তোত্র মুখস্থ করিয়েছেন। শৈশবে কতদিন কোলে কাঁধে নিয়ে আদর করেছেন ওকে। আজ সেই বিধুশেখরের সঙ্গে গঙ্গানারায়ণ নাস্তিকতা বিষয়ে আলোচনা করে। রামকমল সিংহ বিষয় তদারকিতে আবার মফস্বলে গেছেন। এদিকে গঙ্গানারায়ণের সহপাঠী বঙ্কুর কনিষ্ঠা ভগ্নীর বিবাহ হবে ফরাসডাঙ্গায়। সেখানে যাবার জন্য বন্ধুরা সবাই তাকে পেরাপেরি করছে খুব। এ ব্যাপারে জননী বিম্ববতীর কাছ থেকে অনুমতি নেওয়াই যথেষ্ট নয়। তাই গঙ্গানারায়ণ এসেছিল বিধুশেখরের মতামত জানতে। বিধুশেখর আপত্তি করলেন না, তবে যাতায়াত ব্যবস্থা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ সংবাদ নেবার পর সিদ্ধান্ত জানালেন যে ও বাড়ির গোমস্তা দিবাকরও তার সঙ্গে যাবে। ব্যাপারটা গঙ্গানারায়ণ খুব পছন্দ না করলেও মেনে নিতে হলো। কথায় কথায় বিধুশেখর গঙ্গানারায়ণেরও বিবাহ প্রসঙ্গ তুললেন। হাসতে হাসতে বললেন, অন্যের বের নেমন্তন্ন খেয়ে বেড়াচ্ছিস, এবার তো তোর বিয়েটাও দিতে হয় রে গঙ্গা। আর তো দেরি করা যায় না। বয়স কত হলো? গঙ্গানারায়ণ লজ্জায় মাথা নিচু করে রইল। বিধুশেখর বললেন, দাঁড়া, আমি হিসেব করে বলে দিই। ভাদ্র মাসে জন্ম, তাহলে এই ভাদ্রে হলো গে কত, 17? হ্যাঁ, 16 পার হয়ে গেছে, এখনো বিয়ে হয়নি। লোকে বলবে কি? তোর বাপেরও যেমন হুঁশ নেই, সবই আমার ওপর চাপায়। কন্যেপক্ষ তাড়া দিচ্ছে, এখনো দিন ধার্য হলো না। গত সালে তো ওদের বাড়িতে কালাও সূচ গেল, তারপর তো 1 বছর পার হয়ে গেছে, যায়নি। আফসোস করিসনি, এই শীতেই তোরটা লাগিয়ে দেব। আফসোস কি? গঙ্গানারায়ণের মনের মধ্যে গুনগুন করছে প্রতিবাদ, কিন্তু সেটা সে মুখ ফুটে বলতে পারবে না। বিয়েটা হয়ে গেলে তারপর তুই বিষয় কর্মে লেগে পড়, কালেজ টালেজ আর যেতে হবে না, যা হয়েছে যথেষ্ট হয়েছে। গঙ্গানারায়ণ চমকে উঠল। বিধুশেখর বিন্দুবাসিনীর পড়াশোনা বন্ধ করে দিয়েছেন, এবার কি তার পড়াও বন্ধ করতে চান? এর প্রতিবাদ করতেই হবে। চোখ কান বুজে না হয় বিয়েটা করে ফেলা যাবে। বিয়ের সঙ্গে কলেজ ছাড়ার সম্পর্ক কি? খুড়োমশাই, আমার যে এখনো 2 ক্লাস পড়া বাকি আছে। যা হয়েছে যথেষ্ট হয়েছে। ইংরাজিতে এসে লিখতে শিখেছিস, বলতে কইতে শিখেছিস, আর কলেজ গিয়ে কি হাতি করা শিখবি? না উটকো লোকেদের মতন তোকে চাকরি খুঁজতে হবে। গঙ্গানারায়ণ জানে যে এই ব্যাপারে বিধুশেখরের সঙ্গে তর্ক করে লাভ নেই। উনি যদি এক কথায় না বলে দেন, তাহলে আর সে কথা ফেরাবার উপায় থাকবে না। সে অনুনয়ের পথ নিল। আপনি অনুমতি দিন খুড়োমশাই,
আমি আরো 2 বছর পড়বো। শোন গঙ্গা, আমার যখন 14 বছর বয়স, তখন আমি শেরুট সাহেবের সেরেস্তায় কাজ নিয়েছিলাম। তখন থেকে রোজগার করি। আর তোর বাপ রামকমলের বয়স যখন 15, তখন থেকেই সে হাজার হাজার টাকার কারবার করে। আর তোর বয়স এখন 17, আজও তুই ছাড়া গরুর মতন ঘুরে ঘুরে বেড়াস। আপনাদের আমলে তো লেখাপড়ার এত রেয়াজ ছিল না। আমরা তোদের চেয়ে কম লেখাপড়া করেছি বলতে চাস? আজ্ঞে না, আপনারা নিজে নিজে শিক্ষিত হয়েছেন। খুড়ো মশাই, আপনি যদি রিচার্ডসন সাহেবের লেকচার শুনতেন, তাহলে বারবার না গিয়ে কিছুতেই থাকতে পারতেন না। রিচার্ডসন? সেই মাতালটা? তার ওপর ছেলেদের পড়াবার ভার! স্কুল সোসাইটি যে ওকে এখনো রেখেছে, সেটাই এক কলঙ্ক। না না, উনি এখন নেই, মাদ্রাজ চলে গেছেন। হা হা হা। তাহলে আর টান কিসের? শোন বাবা, আমি সত্যি কথাটা বলি, তোদের ওই কালেজি শিক্ষা যে ছেলেগুলানের মাথা বিগড়োচ্ছে, এ আমার মোটেই পছন্দ হয় না। ধর্ম শিক্ষা ছাড়া আবার মানুষের শিক্ষা হয় নাকি? সাদা খরগোশটা যেদিন থেকে খয়েরি হলো, সেদিন থেকেই দেশের সর্বনাশ শুরু হলো। সাদা খরগোশ? ও, হেয়ার সাহেব, তুই এসেছিলিস ঘড়ির ব্যবসা করতে, তাই কর। সাহেব শুভ লোক, তোরা তো নেটিভদের সঙ্গে মেলামেশা করারই বা কি ঠেকা? দেশি লোকদের লেখাপড়া শেখাবার জন্যই বা তোর অত মাথা ব্যথা কেন? এ দেশের লোক নিজের ভালো বোঝে না। হেয়ার যেদিন নিজের ঘড়ির ব্যবসা তুলে দিল গ্রে সাহেবের হাতে, সেদিন এক ইংরেজি কাগজে লিখেছিল, ওল্ড হেয়ার টার্নড গ্রে। লেখাপড়া তো লবডঙ্কা, আসলে নাস্তিকতা প্রচারের চেষ্টা। আমি বুঝি না? থাক ওসব কথা। আমরা তো বুড়ো হচ্ছি, এখন তো তুই আমাদের একটু দায় দায়িত্ব থেকে নিষ্কৃতি দিবি। কোন দিন চোখ বুঝবো? তোর বাপ যা বিষয় সম্পত্তি রেখে যাবে, তাতে তোদের কয়েক পুরুষ অন্তত ইংরেজের গোলামি করতে হবে না। তবে আর ওই ইংরেজি শিক্ষা নিয়ে অত মাতামাতি কেন? আস্তে আস্তে কাজ বুঝে নে। এইসব কথা যখন হচ্ছিল, তখন দোতলার বারান্দা থেকে শুনছিল বিন্দু। বাবা গঙ্গারও পড়াশোনা বন্ধ করে দিতে চান। শুনে তার আনন্দ ও বিষাদ দুই রকমই বোধ হচ্ছিল। এক সময় সে দেখল গঙ্গা ম্লান মুখে বেরিয়ে যাচ্ছে, একবারও ওপর পানে চাইল না। ঠাকুর ঘরের মেঝেতে শুয়ে শুয়ে বিন্দুর এই রকম নানা কথা মনে পড়ে। কিছুতেই তার ঘুম আসে না। তার মনে হয় সে যেন বিশ্ব পরিত্যক্ত। অসহ্য তৃষ্ণায় গলাটা খরখর করে, বুকটা যেন যে কোনো মুহূর্তে ফেটে যাবে। জানলায় বসে দুটি কাক অবিশ্রান্ত ভাবে ডেকে যাচ্ছে। সেই কা কা ছাড়া আর কোনো শব্দ নেই। বিন্দুবাসিনী মুখখানা উঁচু করতেই তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো। কেন সে কাঁদছে জানে না। কান্নারও সীমা আছে। নির্জন ঘরে বসে কেউ তো অবিশ্রান্ত ভাবে কেঁদে যেতে পারে না। এক সময় বিন্দু চোখ মুছল। তারপর সে দেখল মেঝেতে কয়েকটি জলের ফোঁটা। কোনো কিছু না চিন্তা করে বিন্দু লোভীর মতন সেই জল চাটতে লাগলো। কফটা তো জল, জিভটাও ভিজল না তাতে, শুধু একটু নোনতা স্বাদ। তবু পরক্ষণেই বিন্দু আঁচল দিয়ে ঘষে ফেলল জিভটা। তার কি পাপ হলো? একাদশীর দিন সে জল খেয়ে ফেলেছে, নিজেরই চোখের জল। তা খেলে কি পাপ হয়? বিন্দু, বিন্দু! বিন্দুবাসিনী আমূল ভাবে চমকে উঠল। কে? কে ডাকছে তাকে? খানিকটা চেনা, খানিকটা অচেনা কণ্ঠস্বর। এ সময় কোনো পুরুষ মানুষ তো তাকে ডাকবে না। বিন্দু ধর্মর করে উঠে জানলার সামনে দাঁড়ালো। এই জানলা দিয়ে বাইরের পথ দেখা যায় না। এদিকে তাদের বাগান, গোয়াল ঘর, আর একটু দূরে পুকুর। পুকুর ধারে জামরুল গাছটা থেকে গুঁড়ো গুঁড়ো ফুলের রেণু ঝরে পড়ছে। এদিকে কেউ নেই। দরজা খুলে বিন্দু বাইরে এলো। সিঁড়ির কাছে এসে উঁকি মারলো নিচে। কেউ নেই, সব শুনশান। বিধুশেখর বাড়িতে নেই। ইচ্ছে করলে সে এখন নিচে যেতে পারে, কিন্তু তার অভিমান আছে।
সে যাবে না। ঠাকুর ঘরে ফিরে আবার শুয়ে পড়তেই বিন্দু ফের শুনতে পেল সেই ডাক, এবার আরেকটু ব্যাকুল গলায়, বিন্দু, বিন্দু। এই দারুণ নিধাঘের মধ্যেও বিন্দুর সারা শরীরে যেন শীতের অনুভূতি হলো। প্রতিটি রোমকূপে সেই স্পর্শ ঠিক এক ঝলক। বিন্দু চিনতে পেরেছে কণ্ঠস্বর, এ তো অঘোরনাথ। কতদিন আগে, মনে হয় যেন বহু যুগ আগে, রাজপুর গ্রামে ওই রকম গলায় যেন একজন ডাকতো বিন্দুকে। মালকোচা দিয়ে কাপড় পরা, খালি গা, গোড়াদের মতন গায়ের রং, মাথায় বাবরি চুল, 14 বছর বয়সের এক কিশোর। ওই চেহারাটাই শুধু মনে আছে বিন্দুর। ওই চেহারা, ওই কণ্ঠস্বর, তার স্বামী অঘোরনাথের। গাছে চড়ায় ওস্তাদ ছিল অঘোরনাথ। পেয়ারা গাছের মগডালের উপর দাঁড়িয়ে সে তার বালিকা বধূর দিকে ছুঁড়ে ছুঁড়ে মারতো পাকা পেয়ারা। সেই ডাকছে, কিন্তু সে তো নেই। বিন্দু নিজে দেখেছে মাত্র 1.5 দিনের ভেদবমিতে তাকে ছটফটিয়ে মরে যেতে। সে কি ফিরে এসেছে বিন্দুর টানে? সে কি বিন্দুকে নিয়ে যেতে চায় মৃত্যুর অদৃশ্য লোকে? বিন্দু ভয় পেয়ে মুখ ঢেকে ফেলল। তার ইচ্ছে করলো ছুটে গিয়ে মায়ের কোল ঘেঁষে শুয়ে পড়তে, ছেলে বয়সে যেমন যেত। কিন্তু তীব্র অভিমান তার ভয়কেও ছাপিয়ে গেল। সে আবার কাঁদতে লাগলো ফুপিয়ে ফুপিয়ে। এই কান্নাও আবার এক সময় থামে। এবার আর সে নিজের অশ্রু পান করলো না, বরং জ্বলন্ত চোখে তাকালো জনার্দন মূর্তির দিকে। 1 বিঘত পরিমাণ সোনার মূর্তি। শিল্পীর কারিগরিতে তার অষ্টাদশ সব সময় হাস্যময়। যে মানুষ বা যে মূর্তি সব সময় হাসে, তার মতো নিষ্ঠুর বুঝি আর কিছু হয় না। বিন্দুর সারা শরীরে বেরোচ্ছে ক্রোধের ছটা। সে খানিকক্ষণ এক দৃষ্টে চেয়ে রইল সেই মূর্তির দিকে। অঘোরনাথ ডাকলেই বা বিন্দু কেন তার সঙ্গে যাবে মৃত্যুর অদৃশ্য লোকে? বাবা বলেছেন এখন থেকে জনার্দনই তার স্বামী। বিন্দু ফুলমালার স্তূপ থেকে সেই মূর্তিটা তুলে নিল হাতে। বিন্দু এক বস্ত্রা, তার ঔরসে যৌবন সবই দৃশ্যমান হয়েছে। সেই কোমল উষ্ণ স্বর্ণাভ যৌবনময় বুকে কঠিন স্বর্ণমূর্তিটি চেপে ধরে বিন্দু ব্যাকুল গলায় বলল, তুমি আমায় কি দেবে ঠাকুর? বলো, কি দেবে তুমি আমায়? আপনারা শুনছিলেন প্রবাসী গল্পের আসরের প্রযোজনায় ধারাবাহিক গল্প পাঠ সেই সময়। পর্বটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে ধারাবাহিকের পরের পর্বে। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন, ভালো থাকুন বন্ধুরা।